সুদানে বাংলাদেশের 14 শান্তিরক্ষী হতাহতের ঘটনা যুদ্ধাপরাধ বিবেচনার ইঙ্গিত জাতিসংঘের, কেন বলা হচ্ছে বিশ্বাসঘাতক হামলা? অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুক হামলা, হতাহত 40-এর বেশি। আক্রান্তের তালিকায় কোনো বাংলাদেশি আছেন কি? বিশ্ববাজারে ঝড়ের গতিতে ছুটছে জ্বালানি তেলের দাম, কুপ্রভাবে পড়ছে খাদ্যপণ্যের বেচা বিক্রিতে। এত দামে তেল কিনছে কারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুদ্ধবিগ্রহে টালমাটাল সুদানে ভয়াবহ হামলায় এবার নিহত হয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে থাকা বাংলাদেশ কন্টিনজেন্টের 6 সদস্য, আহত হয়েছেন বাংলাদেশের আরও 8 শান্তিরক্ষী। এতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেছেন, একে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার যথেষ্ট কারণ আছে। হামলার পেছনে আধা সামরিক বাহিনী RSF এর বিদ্রোহীরা জড়িত বলে দাবি করেছে সুদানের সেনাবাহিনী। বলা হচ্ছে এটি বিশ্বাসঘাতক হামলা। কিন্তু কেন? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। 13 ডিসেম্বর দেশটির মধ্যাঞ্চলীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের লজিস্টিক্স ঘাঁটিতে ওই হামলা হয়। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর যথাযথ জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। হামলায় আরও 8 শান্তিরক্ষী আহত হয়েছেন, তারাও সবাই বাংলাদেশি। আবিএই অঞ্চলের জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিল বাংলাদেশের এই সেনাদল। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ISPR। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছে তারা। ভয়াবহ এই হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF কে দায়ী করেছে সুদানের সেনাবাহিনী। গত 2 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সেনাবাহিনী ও বিদ্রোহী RSF এর মধ্যে। এ বিষয়ে এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা স্পষ্টভাবে বিদ্রোহী মিলিশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক মনোভাব প্রকাশ করে। শেষ খবর পর্যন্ত এ বিষয়ে RSF এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। কিভাবে এই হামলা হয়েছে সে প্রসঙ্গে এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় একটি বিশেষ ড্রোন ব্যবহার করেছে RSF। সেটিকে কাদুগলি শহরে জাতিসংঘ মিশনের সদর দপ্তরের কাছে উড়িয়ে নেওয়া হয়। এরপর বাংলাদেশি কন্টিনজেন্টকে লক্ষ্যবস্তু করে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ওই ড্রোন থেকে। এটিকে বিশ্বাসঘাতী হামলা অভিহিত করে সুদান সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলায় জাতিসংঘ মিশনের একটি গুদাম পুড়ে যায় এবং বাংলাদেশি কন্টিনজেন্টের 6 জন সদস্য নিহত ও 8 জন আহত হন। তারা বলছে, জাতিসংঘ মিশনের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা একটি অপরাধমূলক কাজ, যা আন্তর্জাতিক আইন ও শান্তিরক্ষী বাহিনী এবং জাতিসংঘের স্থাপনা সুরক্ষায় গৃহীত প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌমত্ব পরিষদ বলেছে, জাতিসংঘের স্থাপনা লক্ষ্য করে হামলা বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধিতে উস্কানি এবং অপরাধমূলক আচরণ, যা একটি সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। এটি সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা এবং মানবিক ও আন্তর্জাতিক মিশনের কার্যক্রমের জন্য সরাসরি হুমকি। পরিষদ এই হামলার জন্য RSF কে সম্পূর্ণভাবে দায়ী করেছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, আবিএই অঞ্চলে মোতায়েন জাতিসংঘ মিশনের ওপর এটি প্রথম এ ধরনের হামলা। এদিকে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এক বিবৃতিতে এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সাথে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব আয়োজনে বন্দুক হামলায় 40 জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। পাল্টা গুলিতে সন্দেহভাজন 2 হামলাকারীর মধ্যে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছে। 1996 সালে তাসমানিয়া দ্বীপে একজন বন্দুকধারীর গুলিতে 35 জন নিহত হওয়ার পরে এটাই অস্ট্রেলিয়ার এত বড় ধরনের সশস্ত্র হামলায় ব্যাপক হতাহতের ঘটনা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় 6:30টার পর বন্ডি সমুদ্র সৈকতে আচমকা বন্দুক হামলায় আতঙ্কিতদের ছোটাছুটিতে ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়। পুলিশ প্রতিরোধে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক হামলাকারী সহ 12 জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরেক সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নিউ সাউথ ওয়েলসের পুলিশ বিভাগের তরফ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশের 2 সদস্য। ঘটনাস্থলে পার্ক করে রাখা একটি গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। জরুরি সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, এটি ইহুদি বিদ্বেষী হামলা। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, সন্ত্রাসবাদী এই হামলা অস্ট্রেলিয়ানদের হৃদয়ে আঘাত এনেছে। দীর্ঘ বিরতির পর আবারও মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে সিরিয়ায়। এতে নিহত হয়েছে 2 সেনা আর একজন দোভাষী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিলেও নয়া প্রশ্নের জন্ম দিয়েছে এই হামলা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর প্রথম হামলা এটি। তাহলে কি দীর্ঘ বিরতিতে শক্তি সঞ্চয় করে আবারও ফিরছে আইএস জঙ্গি তাণ্ডবের বিভীষিকা? ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের মধ্যে জঙ্গি উত্থানের উভয় সংকট কিভাবে সামাল দেবে সিরিয়া? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর হামলায় 2 মার্কিন সেনা এবং এক বেসামরিক মার্কিন দোভাষী নিহত হয়েছেন। হামলায় আরও 3 মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। পাশাপাশি অন্তত 2 জন সিরীয় সেনা আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 13 ডিসেম্বর এই হামলার ঘটনা ঘটে। 1 বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটি প্রথম কোনো হামলা যাতে মার্কিন বাহিনীর প্রাণহানি ঘটল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএস বিরোধী অভিযানে সিরিয়াও অংশ নেবে। নভেম্বরে 2 দেশের মধ্যে এরকম একটি চুক্তি স্বাক্ষরের 1 মাসেরও কম সময়ের মধ্যে হওয়া এই হামলায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, আইএসের এক বন্দুকধারী সন্ত্রাসী মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে হামলা চালায়। পাল্টা হামলায় ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম। এই হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামলার জন্য আইএসকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। আমাদের সেনাদের ওপর আইএসের হামলার জবাব আমরা দেব। যদি মার্কিন বাহিনীর ওপর আবারও হামলা হয় তারও জবাব দেয়া হবে। আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, জেনে রাখুন, আপনি যদি বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের ওপর হামলা চালান তাহলে আপনার জীবনের বাকি সময় এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে ও নির্মমভাবে হত্যা করবে। আইএসের এই হামলা প্রসঙ্গে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, পালমিরার কাছে হোমস প্রদেশে যৌথ টহলের সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর দেইর আজ জোর দামেশ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় এবং এলাকায় সামরিক বিমান টহল দেয়। আহতদের ইরাক সীমান্তের কাছে আল তানফ ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র 1 দশক ধরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সেনা মোতায়েন রেখেছে। 2015 সালে সিরিয়ায় সামরিক শক্তির চূড়ায় থাকা অবস্থায় আইএস পালমিরা দখল করে নিয়েছিল। প্রায় 10 মাস পর শহরটি তাদের হাতছাড়া হয়। 2018 সালে সিরিয়ায় আইএস পরাজিত হলেও তারা এখনও ভূখণ্ড নিয়ন্ত্রণ ছাড়াই নানা সময় বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নিয়ন্ত্রণ নেই। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও 9 জন। স্থানীয় সময় শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি চলাকালে গুলিবর্ষণ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তলবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল। পলাতক হামলাকারীকে ধরতে নিরাপত্তা ক্যামেরায় ভিডিও প্রকাশ করে জনগণের সহায়তা চাওয়া হয়। পরে এক সন্দেহভাজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গাজায় যুদ্ধবিরতির মধ্যে এবার ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা রাদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে নজিরবিহীন হামলার নেপথ্য কারিগর ছিলেন এই হামাস নেতা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং নিরাপত্তা সংস্থা আইএসের যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে হামাসের সামরিক শাখা কাশিম ব্রিগেডের শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন সাদ। বলা হয়েছে হামলার ভিডিওতে 13 ডিসেম্বর ওই হামলায় মোট 4 জন নিহত হয়েছেন। নিয়মিত যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর অবস্থানে হামলার পেছনেও তার ইন্ধন ছিল বলে দাবি করা হয়েছে। এছাড়া হামাসের অস্ত্র তৈরির কারখানার মূল দায়িত্ব তার হাতে থাকায় অস্ত্র সংগ্রহ, তৈরি আর মজুদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতেন তিনি। হামাসের সামরিক শাখার সর্বোচ্চ নেতা ইজ আল দিনের ডেপুটি ছিলেন সাদ। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানানোর অলিখিত নিয়ম মানেনি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টেজের নির্দেশে সাদকে হত্যার মিশন সম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের গ্রাফ আকাশ পানে ছুটতে থাকায় সরাসরি কুপ্রভাব পড়ছে খাদ্যপণ্য আর পরিবহন খাতে, যা ভোগান্তি বাড়াচ্ছে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনযাত্রায়। অপরিশোধিত তেলের ঊর্ধ্বগতির সাথে যোগ হয়েছে বাড়তি কর, শুল্ক, পরিবহন খরচ আর ভূ রাজনৈতিক অস্থিরতা। পরিস্থিতি আরও বাজে দিকে মোড় নেওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। প্রশ্ন হচ্ছে, এত দামে তেল কিনছে কারা? এখানে রহস্যটা কি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1 লিটার পেট্রোলের দাম 450 টাকা, কোথাও আবার খরচ হয় তার চেয়েও বেশি। বিশ্বজুড়ে জ্বালানি পণ্য এখন শুধুমাত্র প্রয়োজনীয় নয়, এটি রীতিমতো তরল সোনা। বাংলাদেশে প্রতি লিটার পেট্রোলের দাম 120 টাকার কাছাকাছি, কিন্তু হংকংয়ে লিটার প্রতি পেট্রোল কিনতে আনুমানিক খরচ হয় 350 থেকে 450 টাকার বেশি। আধুনিক দেশ সিঙ্গাপুরে 250 ও ইউরোপের দেশ আইসল্যান্ডে 280 টাকা করে পড়ে 1 লিটার পেট্রোলের মূল্য। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দামের সঙ্গে যুক্ত হয়েছে নানা রকম কর, শুল্ক, পরিবহন ব্যয়, মুদ্রার দরপতন এবং ভূরাজনৈতিক অস্থিরতা। এর সরাসরি চাপে সাধারণ মানুষের জন্য ক্রমেই অসহনীয় হয়ে উঠছে জ্বালানি খরচ। পেট্রোল বা ডিজেলের দাম কেবল আন্তর্জাতিক বাজারে তেলের দর ওঠানামার উপর নির্ভর করে না। স্থানীয় মুদ্রার বিনিময় হার, পরিবহন ব্যয়, কর আর আমদানির সীমাবদ্ধতা সব মিলিয়ে নির্ধারিত হয় জ্বালানির দাম। ফলে বিশ্ববাজার এক হলেও প্রতিটি দেশে পেট্রোলের দাম আলাদা আলাদা। ইউরোপের অনেক উন্নত দেশে পরিবেশ রক্ষার নামে জ্বালানির উপর বসানো হয় বাড়তি কর। সবচেয়ে বেশি দামে পেট্রোল কেনে হংকংয়ের বাসিন্দারা। উচ্চ কর, পাম্প স্থাপনে জমির বিপুল মূল্য এবং স্থানীয় পরিশোধন সুবিধা কম থাকায় দাম এত চড়া। পেট্রোলের দামের ক্ষেত্রে একই পথে হাঁটছে আমদানি নির্ভর দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। 2025 সালের শেষ ভাগে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল প্রায় 252 টাকা। ইউরোপের দেশগুলোর পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়। আইসল্যান্ডে প্রাকৃতিক তেলের অভাব ও দ্বীপরাষ্ট্র হওয়ায় পরিবহন খরচ অনেক বেশি। ফলে পেট্রোলের দাম পৌঁছেছে প্রায় 280 টাকার ঘরে। নেদারল্যান্ডস, ডেনমার্ক ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে জ্বালানির উপর বসানো হয়েছে উচ্চ কর। সে কারণে এসব দেশে প্রতি লিটার পেট্রোলের দাম ঘোরাফেরা করে 200 টাকার ঘরে। বিশ্ব তেল বাজারে উত্তাপ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা। ইরান ইসরায়েল উত্তেজনা, ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন নীতি এবং আঞ্চলিক সামরিক সংঘাতের আশঙ্কা তেলের সরবরাহ নিয়ে তৈরি করেছে অনিশ্চয়তা। ইসরায়েলের নিজস্ব তেল ভাণ্ডার না থাকায় দেশটি পুরোপুরি নির্ভরশীল আমদানির উপর। ফলে ইহুদি রাষ্ট্রটিতে পেট্রোলের দাম এখন প্রায় 192 টাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ডলার আরও শক্তিশালী হলে উন্নয়নশীল দেশগুলোর জন্য আগের চাইতে ব্যয়বহুল হবে তেল আমদানি। জ্বালানি পণ্যের দামের ঊর্ধ্বগতি এখন আর পেট্রোল ডিজেলের আলাপে সীমাবদ্ধ নেই, বরং এমন মূল্যবৃদ্ধি হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতিতে ঘনিয়ে ওঠা ঝড়ের সতর্কবার্তা। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে শুধুমাত্র জ্বালানির দাম নয়, একই সঙ্গে লাফিয়ে বাড়বে পরিবহন, খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ক্রমবর্ধমান এসব সংকটের জেরে জটিল পরিস্থিতির মুখোমুখি হবে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের জনসাধারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দু চোখ যেদিকে যায় শুধুই বরফ আর বরফ, এর মধ্যে ঝোড়ো বাতাসে হাড় কাঁপানো ঠান্ডা। এমন পরিবেশে ঘরের বাইরে হাঁটা তো দূরের কথা, দৌড়ানোর কথা কি কল্পনা করা যায়? তাও যদি হয় আবার ম্যারাথন টুর্নামেন্ট। এমন অদ্ভুত কাণ্ড হয়েছে পৃথিবীর শেষ প্রান্ত অ্যান্টার্কটিকায়। আরও অদ্ভুত খবর হচ্ছে, অংশগ্রহণকারী সবাইকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন এক নারী। কে এই ক্যাথরিন ড্রাইস্টেল?
কোন কৌশলে প্রতিকূলতাকে জয় রূপান্তরিত করলেন তিনি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। হাড় কাঁপানোর ঠান্ডা আর সাদা বরফে ঢাকা প্রান্তর, এর মধ্যে ছুটে চলছেন একদল মানুষ। কোনো বিপদের ভয় না, বরং এক অদ্ভুত প্রতিযোগিতায় জিততে তাদের এই ছুটে চলা। পৃথিবীর একেবারে শেষ প্রান্ত অ্যান্টার্কটিকার ইউনিয়ন গ্লেশিয়ারে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম কঠিন দৌড় প্রতিযোগিতা অ্যান্টার্কটিক আইস ম্যারাথন। তবে এবারের প্রতিযোগিতাটি ছিল আরও ভিন্ন, কারণ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেন একজন নারী, ক্যাথরিন ড্রাইসডেল। 2025 সালের 13 ডিসেম্বর অনুষ্ঠিত অ্যান্টার্কটিক আইস ম্যারাথনের 20তম আসরে ক্যাথরিন ড্রাইসডেল 42.2 কিলোমিটার দীর্ঘ ম্যারাথন শেষ করেন 3 ঘন্টা 48 মিনিট 43 সেকেন্ডে। এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এর মাধ্যমে তিনি এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম নারী বিজয়ী হিসেবে নিজের নাম লিখিয়ে নেন। অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা 35 বছর বয়সী এই নারী প্রবল ঠান্ডা আর ঝড়ো বাতাসের মধ্যেও হার মানেননি। অ্যান্টার্কটিক আইস ম্যারাথন মূলত পৃথিবীর দক্ষিণতম প্রান্তে আয়োজিত একটি পূর্ণ ম্যারাথন দৌড়। ফিনিশার্স.com এ প্রকাশিত তথ্য অনুযায়ী এই প্রতিযোগিতাটি প্রতি বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়, যখন অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকাল থাকে। গ্রীষ্মকাল হলেও সেখানকার তাপমাত্রা প্রায় -15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। দৌড়টি অনুষ্ঠিত হয় ইউনিয়ন গ্লেশিয়ারে, যা দক্ষিণ মেরু থেকে প্রায় 600 মাইল দূরে অবস্থিত। ম্যারাথনটি বেশ আলোচিত, কারণ এটি শুধু দৌড় নয়, বরং মানব সহনশীলতার চূড়ান্ত পরীক্ষা। বরফের ওপর দৌড়াতে হয় বিশেষ জুতা ও পোশাক পরে। পথ জুড়ে নেই কোনো শহরের রাস্তা বা পরিচিত কোনো দৃশ্য, চারদিকে শুধু বরফ আর বরফ। স্মার্ট ট্রাভেল এশিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখানে দৌড়বিদদের লড়াই করতে হয় ঠান্ডা, বাতাস, অক্সিজেনের স্বল্পতা এবং মানসিক ক্লান্তির সঙ্গে। অ্যান্টার্কটিক আইস ম্যারাথনে অংশ নিতে পারেন বিশ্বের যে কোনো দেশের অভিজ্ঞ দৌড়বিদরা। ম্যারাথন ট্যুরসের তথ্য মতে অংশগ্রহণকারীদের আগে থেকেই একাধিক ম্যারাথন শেষ করার অভিজ্ঞতা থাকতে হয় এবং কঠোর স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, কারণ এটি সাধারণ কোনো দৌড় নয়, বরং এটি টিকে থাকার লড়াই। 2025-এ 20টি দেশের দৌড়বিদরা অংশ নেন এই প্রতিযোগিতায়। ক্যাথরিন ড্রাইসডেল শুরু থেকে দৃঢ় মনোভাব নিয়ে দৌড়ান। বরফের ওপর প্রতিটি ধাপ ছিল কষ্টকর। জয় নিশ্চিত করার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে রয়টার্সকে তিনি বলেন, এটি তার জীবনের সবচেয়ে কঠিন ম্যারাথন। এটা ভীষণ কঠিন। আমার জীবনে এমন কিছু আগে কখনো করিনি। আমি আগেও ম্যারাথন দৌড়েছি, কিন্তু এটা ছিল অসম্ভব রকমের কঠিন। সত্যিই খুব কঠিন। যখনই কষ্টে ভেঙে পড়ছিলাম, নিজেকে সাহস দিচ্ছিলাম। কখনো সেটা শক্তি জুগিয়েছে, আবার কখনো সেই কষ্ট থেকে নিজেকে টেনে তুলতে পারিনি। তবু এখানে থাকতে পেরে আমার দারুণ লাগছে। সমর্থনটা অসাধারণ। এইড স্টেশনগুলোর মানুষজন, পথে পথে যে উৎসাহ পেয়েছি, সব মিলিয়ে এটা একটা দুর্দান্ত আয়োজন। আমার খুব ভালো লাগছে, কিন্তু ঠান্ডায় জমেও যাচ্ছি। ক্যাথরিনের এই জয়ের মধ্য দিয়ে অ্যান্টার্কটিক আইস ম্যারাথনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো। এতদিন এই প্রতিযোগিতায় পুরুষদের আধিপত্য থাকলেও ক্যাথরিনের সাফল্য প্রমাণ করল চরম প্রতিকূলতার মধ্যেও নারীরা সমানভাবে সক্ষম। অ্যান্টার্কটিক লজিস্টিক্স অ্যান্ড এক্সপেডিশনের তথ্য মতে অ্যান্টার্কটিক আইস ম্যারাথনের আগামী আসরও 2026 সালের ডিসেম্বরেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরফের রাজ্যে আবারও ছুটবে মানুষের পা, আর হয়তো জন্ম নেবে আরও নতুন কোনো ইতিহাস। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দেরি করে অফিসে গিয়ে শাস্তি পেয়েছেন, চাকরি হারিয়েছেন, এমন কথা তো হরহামেশাই শোনা যায়। কিন্তু নিয়মিত আগে ভাগে অফিসে গিয়ে চাকরি হারিয়েছেন, এমন কথা কি শুনেছেন কখনো? মামলা করেও শেষ রক্ষা হয়নি হতভাগা তরুণীর। জানতে চান কি এমন অদ্ভুত অঘটন হয়েছে কোথায়, কোন অফিসে হয়েছে? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। বরাবরই শোনা যায় দেরি করে অফিসে আসায় বেতন কাটে, এমনকি চাকরিও চলে যায়। তবে এবার ঘটেছে উল্টো চিত্র। দেরি করে নয়, বরং নির্ধারিত সময়ের অনেক আগেই নিয়মিত অফিসে আসায় চাকরি হারাতে হলো এক তরুণীকে। 22 বছর বয়সী ওই নারী একটি লজিস্টিক্স প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার অফিস সময় সকাল 7টা থেকে শুরু হলেও তিনি নিয়মিত সকাল 6:45 থেকে 7টার মধ্যেই অফিসে পৌঁছে যেতেন, অর্থাৎ নির্ধারিত সময়ের অন্তত 30 থেকে 40 মিনিট আগেই।
শুরুতে বিষয়টি গুরুত্ব না পেলেও 2023 সাল থেকে তাকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হয়। কর্তৃপক্ষের নির্দেশ ছিল নির্ধারিত সময়ের আগে অফিসে উপস্থিত না হওয়ার, কিন্তু সতর্কতার পরও তিনি অভ্যাস বদলাননি। নথিপত্র অনুযায়ী আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার পরও অন্তত 19 বার তিনি আগেভাগেই অফিসে হাজির হন। এমনকি কয়েকবার অফিসে পৌঁছানোর আগেই কোম্পানির অ্যাপ ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বিষয়টিকে গুরুতর অসদাচরণ হিসেবে দেখিয়ে তাকে বরখাস্ত করে প্রতিষ্ঠানটি। নিয়োগকর্তার দাবি, বারবার নির্দেশ অমান্য করে তিনি অফিসের নিয়ম ভেঙেছেন এবং এতে প্রতিষ্ঠানের কার্যক্রমে ইতিবাচক অবদান রাখেননি। ঘটনাটি ঘটেছে স্পেনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। চাকরি হারানোর পর ওই নারী আলিকান্তের সামাজিক আদালতে মামলা করেন। অভিযোগ, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায় একাধিক সতর্কবার্তার পরও তিনি নির্ধারিত সময়ের আগে অফিসে আসা বন্ধ করেননি। এসব তথ্যের ভিত্তিতেই আদালত নিয়োগকর্তার অবস্থানকে যুক্তিসঙ্গত বলে মনে করেছেন। সময়ানুবর্তিতার শিক্ষা দিতে গিয়ে এমন ব্যতিক্রমী শাস্তির ঘটনা কর্মজীবনে বিরল হলেও এই ঘটনায় স্পষ্ট, কেবল দেরি নয়, সময়ের আগেও নিয়ম ভাঙা হতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন। লালগালিচার র্যাম্পে বাহারি ঝলমলে পোশাকের লাস্যময়ী মডেলের ক্যাটওয়াকের সাথে কম বেশি অনেকেই পরিচিত। জানেন কি, কুকুরদেরও এমন ক্যাটওয়াকের আয়োজন হয়, পরানো হয় বাহারি পোশাক আর অলংকার। দর্শক আর জুরি বোর্ডের মন জয় করতে পারলে দেয়া হয় ডাচেস অফ কেমব্রিজ, কিং অফ দ্য সাউথ সহ নানা মর্যাদাপূর্ণ খেতাব। কোথায় হচ্ছে এমন ভিন্নধর্মী আয়োজন? ব্যতিক্রমী এই ফ্যাশন শোর খবর নিয়ে মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। লালগালিচার র্যাম্পে হেঁটে যাচ্ছে রং বেরঙের কুকুর, মাথায় ঝলমলে মুকুট, গায়ে রাজকীয় পোশাক। সাদা, কালো, বাদামি সহ নানা রঙের কুকুরদের সাজে ছিল চোখ ধাঁধানো বৈচিত্র্য। কারো লেজ আর লোম নিখুঁতভাবে ছাঁটা, ব্র্যান্ডেড ফিতায় বাঁধানো চুল, আবার কারো পুরো শরীর ঢেকে রেখেছে ঘন নরম লোম। ঝা চকচকে আলো আর দর্শকদের করতালের মাঝে রাজকীয় ভঙ্গিতে র্যাম্পে হাঁটানো হলো কুকুরকে। কেউ সাজলো রাজা, কেউ হলো রানী। আকর্ষণীয় এই আয়োজনে অংশ নেওয়া কুকুরদের পরানো হয় মুকুট, ক্যাপ ও নকশা করা রাজকীয় পোশাক। আয়োজকদের মতে পোষা প্রাণীর প্রতি মানুষের বাড়তে থাকা ভালোবাসা ও ব্যয়বহুল পোষ্য সংস্কৃতিরই প্রতিফলন এই কার্নিভাল। কার্নিভালে কুকুরদের জন্য ছিল নানা মর্যাদাপূর্ণ উপাধি। ডাচেস অব কেমব্রিজ, কিং অব দ্য সাউথ থেকে শুরু করে সবচেয়ে কাঙ্ক্ষিত ডগ অব দ্য ইয়ার খেতাব। এসব খেতাবের জন্য র্যাম্পে হেঁটে কুকুরগুলো নিজেদের সৌন্দর্য, ভঙ্গি ও আভিজাত্য তুলে ধরে। র্যাম্প জুড়ে নজর কেড়েছে সাজের বৈচিত্র্য। কেউ পরে এসেছে ঐতিহ্যবাহী ইউরোবা টুপি, ফিলা, কেউ ঝলমলে মুকুট ও রাজকীয় পোশাকে। প্রদর্শনীতে ছিল বোর্দো ডগ, আমেরিকান বুল্লি, শিবা ইনু, পোমেরানিয়ান সহ নানা প্রজাতির কুকুর। পোষা কুকুরপ্রেমীদের জন্য এমনই ব্যতিক্রমী রাজকীয় উৎসব বসেছে নাইজেরিয়ায়। 13 ডিসেম্বর লাগোসে অনুষ্ঠিত হল লাগোস ডগস কার্নিভালের 7ম আসর। এবারের থিম ছিল ফারি কিংস অ্যান্ড কুইন্স। আয়োজকরা জানিয়েছে 2026 সালে এই কার্নিভাল আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। লক্ষ্য একই অনুষ্ঠানে সর্বাধিক কুকুরের উপস্থিতি ঘটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া। রাজকীয় সাজে কুকুরদের এই পদচারণা শুধু বিনোদনের আয়োজনই নয়, বরং নাইজেরিয়ায় পোষা প্রাণীকে ঘিরে গড়ে ওঠা নতুন সামাজিক ও সাংস্কৃতিক ধারার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। মোরশেদ আলম, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।